সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে, আমি মুন্সি আলিম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রতিদান কবিতা। এই কবিতাটি লিখেছেন বাংলাদেশের বাংলা ভাষার অন্যতম বিখ্যাত একজন কবি, নাম হলো জসিমউদ্দিন। এই সেই জসিমউদ্দিন, যাকে আমরা কি বলে থাকি, পল্লী কবি হিসেবে আখ্যায়িত করে থাকি। হ্যাঁ, আমি জসিমউদ্দিনের কথা বলছি। তার যতগুলো সেরা সেরা কবিতা রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটি কবিতা হলো প্রতিদান। অসাধারণের বিষয়বস্তু। আপনি যখনই পড়বেন, যখন আপনি পড়বেন, আপনার কবিতাটি কিন্তু আপনার হৃদয় ছুঁয়ে যাবে। জসিমউদ্দিনের আরেকটি ভালো লাগার কবিতা হচ্ছে কবর কবিতা। এই দুটো কবিতাই কিন্তু খুব টাচে। অবশ্য আরও টাচে কবিতা রয়েছে, কিন্তু আপনি যদি ভাবার্থর দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি সারমর্মের দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, দুটি কবিতাই কিন্তু খুবই জীবনধর্মী, বাস্তবধর্মী কবিতা। তো যাই হোক, যেটা বলছিলাম প্রতিদান কবিতার কথা। টোটাল কবিতাটিতে সর্বমোট লাইন রয়েছে 18টি লাইন। কতটি লাইন রয়েছে? 18টি লাইন রয়েছে। এবং এই কবিতাটি কবির একটি কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে বালুচর। কি বলেছে? বালুচর কাব্যের কথা বলছি। এই বালুচর কাব্যের অন্তর্ভুক্ত হলো প্রতিদান কবিতাটি। এই প্রতিদান কবিতাটি সর্বমোট হচ্ছে, আমি বলছি 18 লাইনের কবিতা, এবং এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। কি বলেছি? মাত্রাবৃত্ত ছন্দ। এর পর্ববিন্যাস কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছি না, মাত্রা বিন্যাসের সংখ্যা 6 + 6 + 6 + 2। তাহলে বোঝা যাচ্ছে 6 + 6 + 6 + 2। তার মানে হলো পূর্ণ পর্বের সংখ্যা হলো 6 এবং অপূর্ণ পর্বের সংখ্যা হলো 2। যদি পূর্ণ পর্ব আর অপূর্ণ পর্ব বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের আরও কিছু ক্লাস রয়েছে, অর্থাৎ ছন্দ বিষয়ক আমাদের কিছু ক্লাস রয়েছে। একটু অনুগ্রহ করে আপনারা এগুলো দেখে আসবেন, কীভাবে কবিতার ছন্দ নির্ণয় করতে একবার অল্প সময়ের মধ্যে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কীভাবে আপনি চিনবেন এটি মাত্রাবৃত্ত ছন্দ, কীভাবে চিনবেন এইটি অক্ষরবৃত্ত ছন্দ, এবং কীভাবে চিনবেন এটি সনেট, কিংবা কীভাবে চিনবেন আপনি স্বরবৃত্ত ছন্দ। অল্প সময়ের মধ্যে আমি এই ছন্দ নির্ণয়ের কলা কৌশলগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই ক্লাসটি উপভোগের পূর্বে আমি একটু অনুরোধ করব, আমাদের সংশ্লিষ্ট আরও একটি ক্লাস রয়েছে কবি পরিচিতির উপরে, একটু অনুগ্রহপূর্বক সেটি একটু দেখে নেবেন। তাহলে এই ক্লাসটি বুঝতে আপনার জন্য আরেকটু বেশি সুবিধা হবে। এই কবিতার মধ্যে যদিও পল্লী কবি জসিমউদ্দিনের কবিতার ভাষা সরল, একেবারে সরল। আপনারা জানেন যে ভাষা হচ্ছে নদীর মতো, নদীর স্রোতের মতো প্রবহমান। নদী কিন্তু সোজা পথে চলে না, এঁকে বেঁকে চলে, এবং নদী কিন্তু আর পানি কিন্তু সবসময় কিন্তু কি থাকে, প্রবহমান থাকে। তো ভাষাও কিন্তু কি প্রবহমান, অর্থাৎ ভাষা নিয়ত পরিবর্তনশীল। একটা সময় আমাদের ভাষা, আমরা যে ভাষায় এখন কথা বলছি, এই ভাষাটা প্রাচীন যুগে একরকম ছিল, মধ্যযুগে একরকম ছিল, এবং বর্তমানে একরকম আছে। এবং আরও 100 বছর 200 বছর পরে যেরকম থাকবে, এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, ওয়ারেন্টি দিতে পারি না। অর্থাৎ ভাষা কি পরিবর্তনশীল। কবির এই কবিতার মধ্যে মাত্র কয়েকটি শব্দ আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, আপনার কাছে অপরিচিত মনে হতে পারে। এর মধ্যে একটি শব্দ হচ্ছে বিরাগী। কি বলছি? একটি শব্দ হচ্ছে বিরাগী। এর অর্থ হলো উদাসীন। কি বলেছি? বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন। আর আরেকটি শব্দ হচ্ছে নিরন্তর। খুব কঠিন না, আপনারা জানেন, আমরা কিন্তু এগুলো প্রয়োগ করি ব্যবহারিক জীবনে। নিরন্তর শব্দের অর্থ হলো নিয়ত বা অবিরাম। আর আরেকটি শব্দ, এটাও আমরা ব্যবহারিক জীবনে খুবই ব্যবহার করি। তারপর আপনার কাছে শব্দটা কাব্যিক মনে হতে পারে, নিঠুরিয়া। কি বলেছি? নিঠুরিয়া। নিঠুরিয়া মানে হচ্ছে নির্দয় বা নিষ্ঠুর। কঠিন শব্দ এই কয়েকটাই, আর বাকিগুলো আপনি দেখা মাত্র বুঝবেন। এবং কেন এগুলো দিলাম, এগুলো আপনার পরীক্ষাতে জ্ঞানমূলক হিসেবে আসতে পারে, যে নিঠুরিয়া শব্দের অর্থ কী, কিংবা নিরন্তর শব্দের অর্থ কী, কিংবা বিরাগী শব্দের অর্থ কী। তো যাই হোক, বলছিলাম 18 লাইনের এই কবিতার মধ্যে যে মেসেজটি তিনি দেওয়ার চেষ্টা করেছেন, এই মেসেজটি হচ্ছে অসাধারণ একটি মেসেজ। একবারে
কথায় যদি আপনি বলতে চান কবি এখানে কি বোঝাতে চেয়েছেন, তাহলে বলতে হবে কবিদের বিশ্লেষণের ক্ষেত্রে যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে, মানে পরার্থপরতার জন্য যে প্রকৃত সুখ, অর্থাৎ নিজের স্বার্থকে ত্যাগ করে অপরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করার মধ্যে যে সুখ, এই সুখের চাইতে পৃথিবীতে আর কোনো সুখ মহিয়ান নয়। এই কথাটি আমাদের পল্লী কবি জসীমউদ্দীন বোঝাতে চেষ্টা করেছেন। আমি আগেই বলছি তার উপাধি হচ্ছে কিন্তু পল্লী কবি। অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে যে বা যারা কবিতা রচনা করেছেন, সবার কবিতার বৈশিষ্ট্য কিন্তু এক না। কেউ পল্লী প্রকৃতি নিয়ে কবিতা রচনা করেছেন, আবার কেউ পল্লীর মানুষজন নিয়ে কবিতা রচনা করার চেষ্টা করেছেন, আবার কেউ নগর জীবনকে কেন্দ্র করে কবিতা রচনা করার চেষ্টা করেছেন, আবার কেউ রোমান্টিক সত্তা নিয়ে কবিতা লেখার চেষ্টা করেছেন। তো জীবনানন্দ দাশ এবং পল্লী কবি জসীমউদ্দীন দুজনের মধ্যে কিন্তু কবিতার কিন্তু দুজনেই কিন্তু প্রকৃতি প্রেমিক। তবে এই দুজনের মধ্যে বৈশিষ্ট্য হলো যে পল্লী কবি জসীমউদ্দীন পল্লীর মানুষজন, পল্লীর মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তার কবিতার মধ্য দিয়ে। পল্লী প্রকৃতি তো আছেই, প্লাস পাশাপাশি তিনি কী করেছেন, পল্লীর মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ক্যালকুলেশন করার চেষ্টা করেছেন তার কবিতার মধ্য দিয়ে। আমি একটু পয়েন্ট আকারে একটু দেওয়ার চেষ্টা করব, একেবারে খেয়াল করবেন। তার প্রথম দুটি লাইন এরকম: আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মুরে করেছে পর। যে মুরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দুটি লাইন আপনার কাছে মনে হতে পারে এটা মানে উজবুকি দুটি লাইন। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এটা আসলে কখনো হয় না, কখনো কেউ করতে চায় না। হ্যাঁ, করতে চায় না, যদি করে কেউ করতে চায় না। আমার ঘর যে ভাঙছে, মানুষ ন্যাচারালি কি হয়, ওই যে একটি আয়াত আছে, কুল্লু মাউলাদিন ইউলাদ আলাল ফিতরাত, প্রত্যেকটা মানুষ স্বভাব বা চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের ন্যাচারাল স্বভাবের মধ্যে কিন্তু কি রয়েছে, হিংসা রয়েছে। আমাদের ন্যাচারাল স্বভাবের মধ্যে কি রয়েছে, প্রতিহিংসা রয়েছে। কিন্তু আমরা যদি ভালো পরিবেশে, আমরা যদি মননশীল একটু পরিবেশে, আমরা যদি শুদ্ধ একটু পরিবেশে আমরা যদি বড় হই, বেড়ে উঠি, কিংবা শুদ্ধাচারের মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করি, তাহলে কিন্তু আমাদের ভেতরে কিন্তু প্রতিহিংসাটা কাজ করবে না। বরং যে আমাদের আঘাত করে, যে আমাদের ঘর ভেঙে দেয়, সেখানে আমরা কি করতে পারি, আমাদের ভিতরে কিন্তু আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা জাগবে না। বরং আমাদের মনে হবে সে অন্যায় করেছে এবং একটা সময় সে ভুল করবে, যদি আমরা তাকে ভালোবাসা দিই। ওই যে বলা হয়ে থাকে, আমি পাথরে ফুল ফোটাবো ভালোবাসা দিয়ে। কবিরা কবিতা লিখে যান, এরা কিন্তু বাস্তবতার নিরিখে লেখেন। এদের কবিতার মধ্যে দর্শন থাকে, এদের কবিতার মধ্যে বাস্তবতা থাকে, এদের কবিতার মধ্যে প্রেম থাকে, এদের কবিতার মধ্যে দরদ থাকে। এই সব কিছু কিন্তু আমরা এই কবিতার মধ্যে পাই, যদি আমরা একটু ভালোভাবে কি কবিতাটি দেখি, কবিতাটি উপভোগ করি, কবিতাটি বিশ্লেষণ করি। তো আপনাদের যেটা বলতেছিলাম, প্রতিদান কবিতার কথা বলছিলাম। হ্যাঁ, কবিতার আমরা চতুর্থ লাইনে আমরা একটু দেখতে পাই যে কবি এটা বোঝাতে চেয়েছেন যে আমার ঘুম যে কেড়ে নিয়েছে, আমি তার জন্য কি করি, রাত জাগি। আবার তিনি আরেক লাইনে বলতে চেয়েছেন, মানে আমার যে কুল ভেঙেছে, আমি তার কুল বাঁধি। আপনার কাছে আপাত দৃষ্টিতে, আমি আগেই বলেছি, এটা আপনার কাছে মনে হতে পারে ন্যাচারাল দৃষ্টিতে তো এরকম হয় না। হ্যাঁ হয়। আপনি দেখুন গৌতম বুদ্ধের কথা আপনি দেখুন। গৌতম বুদ্ধ কিন্তু তার সারা জীবনে সে কিন্তু কোনো মানুষকে কিন্তু তিনি আঘাত করেন নাই। হ্যাঁ, এরকম মানুষ হয় না, এরকম মানুষ হয়। যীশু খ্রিস্টের কথা আপনি ধরুন, কখনো তিনি কি করেন নাই কোনো মানুষকে, মানে গৌতম বুদ্ধ এমন একজন মানুষ ছিলেন যে তিনি ব্যক্তি জীবনে কখনো পিঁপড়াকেও মারেননি। মানে হচ্ছে অহিংসাই পরম ধর্ম। তাহলে হ্যাঁ, আমাদের মানুষের মধ্যে এরকম আছে যে আমরা মানুষরা চাইলেই কি করতে পারি, মানে আমাদের ভেতরটাকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আমরা কি করতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি। তার মানে হলো, মানে কবির কথাটা এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে সত্যিকার অর্থে আমার কষ্টের মধ্যে দিয়ে আমাকে যে বিভ্রান্তিতে ফেলেছে, আমার যে ঘুম হারাম করে দিয়েছে, আমি তার জন্য কি করতে পারি, আমি তার জন্য সদয় প্রার্থনা করতে পারি, তার জন্য আমি ভালোবাসা দিতে পারি। এবং যে সত্যি আমার মানে চলার গতিপথ যে রোধ করেছে, মানে আমার চিন্তার জগৎকে
যে আঘাত করেছে সত্যি সত্যি আমি তাকে আঘাত করব না, এবং তার জন্য কি করব, আমি সদয় প্রার্থনা করব, তার জন্য আমি ভালোবাসা দেব। এবং কবি পরের লাইনগুলোতে এভাবে বলেছেন যে কেউ যদি বুকে আঘাত করে, মানে যে আমার বুকে আঘাত করলো, হ্যাঁ আমি কি করব, আমি তার জন্য কিন্তু মানে কি বলা হয়, প্রতিশোধ পরায়ণ হয়ে আমি কিন্তু তার বুকে আঘাত করব না, আমি তাকে শেল দেব না, আমি তার জন্য কি করব, আমি তার আঘাতপ্রাপ্ত হয়ে আমি কান্না করব, আমি তাকে বিনিময়ে ভালোবাসা দেব। কবি বলেছেন যে মানে যে মুখ দিয়ে বিষ ভরা বান দিল আমাকে, বিষ ভরা বান বুঝতেই পারছেন যে যার মুখের ভাষা হচ্ছে অশ্রাব্য, যা শোনা যায় না, আমাদের কান শুনতে চায় না, শুনলে আমাদের মানে কি হয়, আমরা লজ্জিত হয়ে যাই, লজ্জায় লাল হয়ে যায়। এই সমস্ত শ্রাব্য অশ্রাব্য কথাগুলো যে আমাদের শোনায়, কবি বলছেন যে এইরকম ভাষা ব্যবহার করেন, মানে আমরা তাকে কি করব, আমরা তাকে এরকম শ্রাব্য অশ্রাব্য প্রত্যুত্তরে ভাষা ব্যবহার করব না, আমরা তাকে ভালোবাসা দেব, আমরা তাকে বুক ভরা গান শোনাবো। যে আমাদের কাটা দিচ্ছে আমরা তাকে ফুল দিব, যে আমার বুকে কবর রচনা করেছে আমরা তার বুক ভরা কি করব, আমরা ভালোবাসা দেব, রঙিন ফুলের কি দেব, মালঞ্চ করে দেব। কবি বলেছেন যে নিঠুরিয়া বাণী, যে নিষ্ঠুর বাণী আমাদের শোনায়, যেই শোনাক না কেন আমরা এই নিষ্ঠুর বাণীগুলো আমরা সহ্য করে যাব। ওকে, আমরা বলছিলাম যে আমাদের সাথে নিষ্ঠুর বাণী ব্যবহার করে, নিষ্ঠুর কথা ব্যবহার করে, কঠোর কথা ব্যবহার করে, কঠোরভাবে আমাদের সাথে আচরণ করে, আমরা তার সাথে কঠোর আচরণ করব না, আমরা কি করব, আমরা তার সাথে বিনয়ী ভাব ব্যবহার করব, তার সাথে বিনয়ী হব, অর্থাৎ তার কথাগুলো আমরা সহ্য করে যাব এবং বিনিময়ে আমরা কি করব, বিনয়ী হব। ওই যে কবির লাস্ট লাইনটা অনেক সুন্দর, কত ঠাই হতে কত কেজি আনি সাজাই নিরন্তর, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এক কথায় আপনি দেখুন এই যে আমার পেছনে বৃক্ষ আছে, এইদিকে দেখুন বৃক্ষ, ফলবান বৃক্ষের কথা আপনি চিন্তা ভাবনা করুন, আপনি ফুলের কথা চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, এই ফুল ফল, এই যে বৃক্ষগুলো, এগুলো কিন্তু নিজের ফল বৃক্ষরা কিন্তু নিজে ভোগ করে না, নদী কিন্তু তার জল নিজে কিন্তু পান করে না, এগুলো কি করে, মানুষের কল্যাণে এগুলো বিলিয়ে দেয়। অর্থাৎ আমাদের জীবনটাও আমাদের জীবনটা উৎসর্গ করতে হবে কি, মানুষের জন্য। এটি হচ্ছে কবিতার মূল উপজীব্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আমাদের কবিতার মূল উপজীব্য বিষয়। তারপরে যদি এই কবিতা সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ফেসবুকে টিউটোরিয়াল স্কুলে একটি গ্রুপ রয়েছে, সেখানে আপনি যোগদান করে প্রশ্ন করতে পারেন। ফেসবুকে মুন্সি আলিম প্রোফাইলের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার প্রশ্ন করতে পারেন। টিউটোরিয়াল স্কুলে একটা লাইক পেজ আছে, সেখানেও আপনি মেসেঞ্জার অপশনে গিয়ে প্রশ্ন করতে পারেন। তো আশা করছি সকল প্রশ্নেরই উত্তর পাবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমাদের নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।